চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, যিনি রক হাবিব নামে পরিচিত। স্বাগত জানাচ্ছি তাকে। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই যে সঙ্গীত জীবনের বা সঙ্গীত ক্যারিয়ারের শুরুটা হয়েছিল আপনার কিভাবে? আসলে আমি গাইতে গাইতে গায়েন, সত্যিকার অর্থে যেটা আমার যখন 90-র আগে খুব ব্যান্ডের গান শুনতাম, মানে স্পেশালি আপনার বাচ্চু ভাই, তার গান শুনে শুনে এবং চিৎকার করে গান করতাম। আচ্ছা। তারপরে গিটারটা খুব পছন্দ আমার, একটা গিটার নিলাম। গিটার নিয়ে এবং গান প্র্যাকটিস করতে করতে এক সময় দেখে ভয়েস দিয়ে আরম্ভ করলাম, বিভিন্ন স্টেজ শো আরম্ভ করলাম। সেভাবেই আসলে আমি গায়ক হয়ে গেছি। আর বলতে গেলে আমার কোনো গুরু কিংবা কারো শিক্ষা আমি পাই নাই। এই হচ্ছে আর কি আমার শুরুটা এরকমই। এবারে আপনার কণ্ঠে একটা গান শুনে নিতে চাই, তারপর আবার বাকি আলোচনা। কোন গানটি শোনাবেন আমাদের? আমার লাস্ট 31 তারিখ যেটা ডিসেম্বরে রিলিজ হলো, একাকী নিশ্চুপ, ওটা গান লিখেছি, শুরু করেছি আমি নিজেই, আর কম্পোজিশন ছিল রাজীব হোসেন। একাকী নিশ্চুপ নিরালায় বসে ভাবছো কি, ও একাকী নিশ্চুপ নিরালায় বসে ভাবছো কি, তুমি তো জানি সুখে নেই, বেদনার নীলে একজন বিভাগী, হো তুমি তো জানি সুখে নেই, বেদনার নীলে একজন বিভাগী। চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি রক হাবিব হলেন কিভাবে? ওই যে বললাম না, গাইতে গাইতেই। আর আমি একটু হাই স্কেলে গান করি, ব্যান্ড প্যাটার্ন গানই করে থাকি বেশি। তো যখন আমি স্টেজ পারফর্ম করি বিভিন্ন জায়গায়, তখন সবাই ফ্যানরা বন্ধুরা বলে ইউর রকিং, রক পারফরমেন্স। হয়তো সেখান থেকে আমি রক হয়ে গেছি। আচ্ছা, ব্যান্ড মিউজিককে আপনি কোথায় দেখতে চান? অবশ্যই আমি উচ্চ শিখরে দেখতে চাই। আমাদের ব্যান্ড মিউজিককে যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়, সেখান থেকে অনেক কিছু করা সম্ভব। আচ্ছা, আপনি সমাজ কল্যাণমূলক কাজের সাথেও জড়িত। জি। সো এই ধরনের কাজের সাথে জড়ানোর মূল কারণটা এবং বর্তমান কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই। এটা আসলে শুরু হয় 88-এ, যখন ফ্ল্যাড হয় বন্যার সময়। তখন আমাদের এলাকায় বিভিন্ন মানুষ স্কুলে স্কুলে আসতো আশ্রয় দেওয়ার জন্য। তখন আমি 93 ব্যাচের স্কুলে পড়ি আমি, এবং আমাদের সিনিয়ররা তখন তাদের খাবার দাবার ব্যবস্থা করত এবং ভরণ পোষণের আয়োজনও করত। তখন আমরা তাদের হেল্প করতাম। সেখান থেকে আমার আসলে মানুষের জন্য কাজ করার জন্মটা হয়। পরবর্তীতে আমি একটা সোশ্যাল অর্গানাইজেশন করি, যেটা গভর্নমেন্ট রেজিস্ট্রিকৃত, সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা নারী এবং শিশুদের নিয়ে কাজ করে থাকি। বাচ্চাদের, শিশু কিশোরদের জন্য বিভিন্ন আর্ট কম্পিটিশন থেকে শুরু করে স্পোর্টস, যেগুলো আমাদের এখনও চলমান, এবং নারীদের স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি। এবং ইনশাল্লাহ আমরা চাই, এবং আমি আমার এলাকা এবং সব জায়গায় চাইব, যাতে করে কেউ বেকার না থাকে, নারীরা স্বাবলম্বী হতে পারে, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভবিষ্যতে কিছু হতে পারে, সেটা স্পোর্টস হতে পারে, কালচারাল সাইড হতে পারে, যে যেখানে আছে চেষ্টা করি আশেপাশে দাঁড়ানোর জন্য। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আরেকটি ব্যান্ডের গান শুনতে চাই। কোন গানটি শোনাবেন? এটা আমার আরেকটি গান, তোমার উপেক্ষা। তোমার উপেক্ষাকে সহ্য
করতে না পেরে অভিমান সাথে নিয়ে সরে দাঁড়ালাম হা 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 হা। 80-90 দশকের সময় যে একটা ক্রেজ ছিল ব্যান্ডের গানের, এখন কি দিন দিন সেই ক্রেজটা থাকছে নাকি কমছে না ম্লান হয়ে গেছে? আপনার কাছে কি মনে হয়? আসলে দেখেন, আমরা এখনো যদি কনসার্ট করি, যেভাবে ক্রাউডস হয়, জি যে এনজয়টা হয়, জি অন্যান্য সাইড কিন্তু সেভাবে এনজয় হয় না। এবং আমরা বাইরের আর্টিস্ট এনে কিন্তু আমাদের এখানে করি, তাদের প্রমোট করতেছি আমরা, কিন্তু আমাদের দেশের শিল্পীদের কিন্তু হচ্ছে না। এটা একটা ব্যাপার। আর আমি তো মনে করি আমাদের ব্যান্ড যখন আমরা আহ্বান করি, যেমন বাচ্চু ভাই ছিল, জেমস ভাই এখনও আছেন, যারাই আছেন এখনও কনসার্ট হলে, যেমন আমি নিজে স্টেজ শো যখন করি, যে সাপোর্টটা পাই, যে এনজয়টা হয়, অন্যান্য সাইডটা কিন্তু সেভাবে হচ্ছে না। তাহলে এখানে যদি আরও একটু মূল্যায়ন করা হয় রাষ্ট্রীয়ভাবে, আমি আগে বলেছি, আর যদি আমি এই 10কে থ্যাঙ্কস প্রথমে জানাতে চাই, প্রথম মিউজিক্যাল সেক্টরটা যখন 18 স্টার্ট করে সাপোর্ট দিয়ে যাচ্ছে এখনও, এবং বিভিন্ন ব্যান্ডের গান পরিবেশন এখনও চ্যানেলে হচ্ছে। এরকম করলে হয়তো অনেক আর্টিস্ট বের হয়ে আসবে, আর এই সুযোগটা করে দিতে হবে। তাহলে ভবিষ্যতে আমি মনে করি আয়ুব বাচ্চু কিংবা আদারওয়াইজ যারা আমাদের মাঝে নেই, তাদের মতো অনেকেই আরও এখানে আসবে। আচ্ছা, আপনার শৈশব কৈশোর কোথায় কেটেছে? আসলে আমি পুরন ঢাকার ছেলে। আচ্ছা, ঢাকাইয়া, আমার লালবাগে আমার বাসস্থান, সেখানে আমি বড় হয়েছি। আর পড়াশোনা করেছি আমি সেখানেই, নিউ পল্টন স্কুল, তারপর ঢাকা কলেজ, আমার ইন্টার থেকে মাস্টার্স। আচ্ছা, গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি গান গেয়ে যাব, এবং ইচ্ছে আছে উচ্চ শিখরে যাওয়ার, যাতে করে আমি আমার দেশকে পরিচিত করাতে পারি। আচ্ছা, নতুন জেনারেশনদের মধ্যে কিন্তু দেখা গেছে যে গানের একটা হিড়িক আছে, কিন্তু তারপরেও সেটা হয়তো বা কিছুটা একটু স্টাইলিশ ভাবেও হয়ে ওঠে, যেমন একটু গিটার নিয়ে, একটু ইউকেলেলে নিয়ে একটা স্টাইলের একটা ট্রেন্ডি ওয়েভে চলে। সো ব্যান্ডের যে গানগুলো বা ব্যান্ডের যে আসলে মূল তাৎপর্য, যে আসলে নতুন জেনারেশনের মাঝে ছড়িয়ে দেওয়া বা তাদেরকে আসলে মূল্যায়নটা বোঝানো, বা এই যে গানকে ধরে রাখা বা গানের একটা আলাদা জায়গা তৈরি করা তাদের মনে, সেক্ষেত্রে কি কোনো স্টেপ নিয়েছেন কিনা, বা সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা, বা আসলে যারা আপনাদের সিজনের যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তারা কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা, বা তাদের মধ্যে গানের বিকাশ আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? আমার যারা শিষ্য এবং যারা আমার কাছে আসে, আমি চেষ্টা করি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আর স্টাইলটা হচ্ছে যার যার ব্যক্তিগত, এবং অবশ্যই কেউ না কেউ কাউকে ফলো করে, সেভাবে এগিয়ে যেতে চায়। আমিও কাউকে ফলো করি এবং সেভাবে করার চেষ্টা করি। এবং অবশ্যই যদি ফলো করলে হবে না, যদি নিজস্ব তার একটা স্টাইল না থাকে, অবশ্যই থাকতে হবে। অনুকরণ ঠিক আছে, কিন্তু এই সর্বক্ষেত্রে হলে তাহলে তার আলাদা কোনো কোয়ালিটি বের হয়ে আসবে না। আমি মনে করি নিজের ব্যক্তিত্ব একটা দাঁড় করানো উচিত প্রত্যেকটা আর্টিস্টকেই। বাংলাদেশের লেজেন্ডারি শিল্পীর কথা বলি, আয়ুব বাচ্চু, জেমস, আরও নাম আসবে, বাট এই যে নামগুলো যে আছে এবং অমরত্ব পেয়েছে এবং পাচ্ছে এখনো এবং আগামীতেও পাবে, আমাদের এই জেনারেশনে কিরকম কেউ তৈরি হচ্ছে কিনা যার নামটাও হয়তো আমরা একটা সময় যে বলতে পারবো? আপনার কাছে কি মনে হয়? না, দেখি না। এটা না হওয়ার পেছনে কারণটা কি আপনার মনে হয়? আসলে সাধনার চেষ্টা কম, সাধনা নেই, এবং এখন আমরা শুধু মেশিনের উপর ডিপেন্ড। অনেক গান হচ্ছে যেগুলো মেশিনের মধ্যে আসলে ভয়েস নেই। আমি আসলে কটাক্ষ করে না, হয়তো এই মেশিনটা আমাদের আরো ক্ষতি করে ফেলছে। আমরা চেষ্টা করি না গিটার বাজানোর কিংবা গানের প্রতি খুব ডিপলি ভাবে যাওয়ার, যে কারণে যে কোনো গানই খুব ক্ষণস্থায়ী জন্য হচ্ছে। আপনি যেটা বললেন 90-র দিক থেকে আপনার বাচ্চু ভাই, আপনার জেমস, মাকসুদ ভাই সহ যারা ছিল, এখনও কিন্তু আমরা তাদের গানকেই শুনি। তাদের পরে কোনো ভালো গান আসতেছে না, দুই একটা ছাড়া। তো আমি মনে করি যেটা, যে বাচ্চু ভাই একজনকে যদি আমরা ফলো করি, আমরা অনেক কিছু করতে পারবো, কারণ ওনার যে প্রতিভা এটা আমরা সবাই জানি। এবং বর্তমানে আছে জেমস ভাই,
তাদের আসলে আমরা সেভাবে মূল্যায়ন করতে পারি নাই। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আসলে আমরা মানুষের পাশে দাঁড়াই এবং পারিপার্শ্বিক ঠিক রাখি। যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সচেতনতা হচ্ছে বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর আমি বেঁচে থাকতে হলে আমার পরিবেশটাকে ভালো রাখতে হবে। এর জন্য আমরা একটু সবাই যদি সজাগ হই, সচেতন হই, তাহলে আমি মনে হয় আমি অনেকদিন বেঁচে থাকতে পারবো। জি, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ এটিএন বাংলাকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।